ফিফথ সেমিস্টার তোমাদের আধুনিক বাংলা কবিতা যে অংশটা, সেই অংশে দেখবে অনেকগুলো কবিতা আছে। সেই কবিতাগুলোর ভেতরে কয়েকটা কবিতা আমি পড়াবো। তো সেই কবিতাগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের যেহেতু এটা আধুনিক বাংলা কবিতা, দেখবে উপরে লেখা আছে আধুনিক বাংলা কবিতা, তো সেক্ষেত্রে আধুনিক কথাটা কোথা থেকে এসেছে বা আধুনিক বলতে এখানে ঠিক কোন সময় পর্বটাকে বোঝানো হচ্ছে এবং কেনই বা সেই সময় পর্বটাকে আধুনিক বলা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিতেই হয়। তাই আজকে আমি আমার একদম প্রথম ক্লাসে যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আধুনিক বা আধুনিক থেকে যে আমাদের মাথায় আসে আধুনিকতা। তো সেই আধুনিক বা আধুনিকতা এই বিষয়টা কোথা থেকে এসেছে, মানে এই শব্দটা কোথা থেকে এসেছে, বা বাংলা সাহিত্যে আধুনিক যুগ বা আধুনিকতা বলতে আমরা ঠিক কী কোন বিষয়টাকে বুঝবো, এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তারপর পরের ক্লাস থেকে আমরা আমাদের যে পাঠ্যগুলো আছে সেগুলোতে প্রবেশ করব। তো প্রথমেই যেটা মনে রাখতে হবে, এই যে আধুনিকতা বা আধুনিক এই বিষয়টা এসেছে অধুনা শব্দ থেকে। অধুনা শব্দ কথার মানে অধুনার যে শব্দটা, সে কথাটা বা সেই শব্দটার মানে হচ্ছে কি এই মুহূর্ত, অর্থাৎ এই মুহূর্ত বা অধুনা এই শব্দটা থেকে এসেছে আধুনিক বা আধুনিকতা। এবার যে বিষয়টা আমাদের জানতে হবে, যে বিষয়টা আমি বললাম যে বাংলা সাহিত্যে আধুনিকতা বা বাংলা সাহিত্যের এই যে আধুনিক বাংলা কবিতা, কেন এটাকে আধুনিক বলা হচ্ছে, কেন এখন যে কবিতাটা লেখা হচ্ছে সেটাও বাংলা কবিতা, কিংবা মধ্যযুগে যে কবিতাটা লেখা হয়েছে সেটাও বাংলা কবিতা। তাহলে সেই বাংলা কবিতা আর এই বাংলা কবিতার মধ্যে কি এমন কিছু ফারাক আছে বা এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য এটাকে কোনোটাকে আধুনিক, কোনোটাকে প্রাগাধুনিক বা কোনোটাকে অন্য কোনো নামে আখ্যায়িত করা হচ্ছে? এটা নিশ্চয়ই আমাদের সবারই এটা মাথায় একটা প্রশ্ন আসবেই, যে কেন আমি কোন বেসিসে, কিসের ওপরে, কোন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমি বলবো যে এই কবিতাটা আধুনিক কবিতা, এই কবিতাটা প্রাগাধুনিক কবিতা, বা এই কবিতাটা অন্য কোনো দশকের বা অন্য কোনো সময়ের কবিতা, মধ্যযুগের কবিতা, সেটাও বলা যায়। তো কোন সময়টাকে আমরা এই আধুনিক আখ্যায়িত করতে পারি এবং কেন, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, আধুনিক বা আধুনিকতা এই বিষয়টা বললেই আমাদের যে কোনো কিছু, কবিতার ক্ষেত্রে শুধু বলে নয়, যে কোনো কিছু যদি আমি বলি যে এই ভাবনাটা আধুনিক, বা যদি বলি এই যে কোনো বিষয়, এই বিষয়টা খুব আধুনিক, বা এই টপিকটা খুব আধুনিক, বা সেরকমই যদি বলি এই কবিতাটা আধুনিক, তাহলে আমাদের মাথায় আধুনিক বা আধুনিকতা এই শব্দটা এলেই প্রথমে যেটা আমাদের মনে হয় সেটা কি না, তার মানে এর ভেতরে এমন একটা কিছু আছে যেটার মধ্যে পুরনো সংস্কার নেই, পুরনো ঐতিহ্যের ভাবধারা নেই, পুরনো মূল্যবোধ নেই, তার বদলে এমন কিছু মূল্যবোধ আছে, এমন কিছু বিষয় আছে, এমন কিছু ভাবধারা আছে, বা এমন কিছু নতুন সংস্কার এসেছে, নতুন যুক্ত হয়েছে, যার জন্য এটাকে আর পুরনো বলা যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে আধুনিক। মানে যেরকম অনেক সময় দেখা যায় যে মানে আমাদের জীবনে হয়তো দেখা যায় কোনো সময় কোনো নতুন কিছু প্রোডাক্ট বাজারে এলো, তো তখন অনেকে সেটাকে বলে এটা নতুন চলছে, ট্রেন্ড। তো সেই রকম বিষয়টাই হচ্ছে, সেই বিষয়টার সঙ্গে এটাকে অনেকটা রিলেট করা যায় যে বাংলা কবিতার যে সময় পর্ব, বাংলা কবিতা তো বহুকাল ধরে, বহু যুগ ধরে লেখা হচ্ছে। কবিতার সাহিত্য ধারাটা তৈরি হওয়ার পর থেকে তো কম কবিতা লেখা হয়নি, তো সবগুলোই তো কবিতা। কিন্তু এমন তার মানে বুঝতে পারা যাচ্ছে যে তার মানে বাংলা সাহিত্যে এমন একটা সময় এসেছিল যে সময়টাতে ওই পুরনো কবিতার ভেতরে ছড়িয়ে থাকা সংস্কার, ভাবধারা, আঙ্গিক, শিল্পরীতি, সংস্কার, মূল্যবোধ, আদর্শবোধ, এগুলো তার মানে পরিবর্তন হয়েছিল, একটা নতুন এমন কিছু হয়েছিল যার জন্য আমরা এটাকে আধুনিক বাংলা কবিতা বলছি। এবার
রবীন্দ্রনাথের একটা শব্দ, মানে রবীন্দ্রনাথের একটা শব্দ না, রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে আধুনিক কাব্য, সেই প্রবন্ধে তিনি সাহিত্যের পথে গ্রন্থের, সেখানে তিনি কি বলেছিলেন আমি কোট আনকোট বলছি। সেখানে লেখা আছে, পাঁজি মিলিয়ে মডার্নের সীমানা বা সীমা নির্ণয় করবে কে? এটা কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা। নদীর সামনের দিকে চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে। সাহিত্য তেমনি বরাবর সিধে চলে না, যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটিকেই বলতে হবে মডার্ন, বাংলায় যাকে বলা হয় আধুনিক। এই আধুনিকতা সময় নিয়ে নয়, মৌর্য নিয়ে। তার মানে এখানে এবার এই আধুনিক, এই যে আমি যে বললাম, এই কথাটাতেই আমি ফিরছি, এই যে আধুনিক আমি যে বললাম, তার মানে কি একটা কোনো কিছু ভাবধারা পরিবর্তন, সংস্কার পরিবর্তন, আদর্শবোধের পরিবর্তন, শিল্পরীতির পরিবর্তন, সংস্কার পরিবর্তন, নিশ্চয়ই সেরকম কিছু, সেটাই আমি বললাম। তাহলে এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তো অনেক দিন ধরেই পরিবর্তন হয়। হঠাৎ করে আজকে সকালবেলা উঠলাম, উঠে দেখলাম নতুন একটা সময় পর্ব চলে এসছে, সেটা তো হয় না। তাহলে কোন সময়টাকে আমরা আধুনিক সময় পর্বের সূচনা বলবো? এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। মানে কাল পর্যন্ত সব কিছু আধুনিক, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কাল পর্যন্ত আধুনিক ছিল না, আজকে সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম যে সব কিছু আধুনিক হয়ে গেছে, এবং বাংলা সাহিত্য হঠাৎ করে আধুনিক যুগে প্রবেশ করে গেছে। এইভাবে তো কোনো কিছু বিচার করা যায় না। তো রবীন্দ্রনাথ যেটা বলছেন যে পাঁজি মিলিয়ে তাই মডার্নের এই সীমাটা কে নির্ণয় করবে? মানে আজ পর্যন্ত মধ্যযুগ, কাল থেকে আধুনিক যুগ শুরু হয়ে গেল, তারপরে পরশু দিন থেকে অন্য কোনো যুগ শুরু হয়ে গেল, তারপরের দিন থেকে আবার আরেকটা যুগ শুরু হয়ে গেল। এই পাঁজি মিলিয়ে যে এই বছর থেকে এই বছর পর্যন্ত এই যুগ থাকবে, তারপরে ঠিক যেই রাত 12টা বাজবে অমনি আরেকটা যুগ শুরু হয়ে যাবে। এইভাবে পাঁজি মিলিয়ে, সময় মিলিয়ে, কাল মিলিয়ে, মানে এরকম ঘন্টা হিসেবে মিলিয়ে তো আর মডার্নের সীমানা নির্ধারণ করা যায় না। তিনি তাই বলছেন এটা কালের কথা নয় যতটা ভাবের কথা। অর্থাৎ এই কথাটা মানে কি? কালের কথা নয় যতটা ভাবের কথা, মানে হচ্ছে যে মানুষের ভাবনার আধুনিকতা, মানুষের ভাবনার যে পরিবর্তন, ভাবনার আধুনিকতা বলবো না, ভাবনার পরিবর্তন। অর্থাৎ আমার মধ্যে যে সংস্কার, যে মূল্যবোধ, যে আদর্শবোধ, যে রীতিনীতি, সেইগুলো আস্তে আস্তে টার্ন নিয়েই মানুষের ভেতরে পরিবর্তন হয়। মানে আজ থেকে 200 বছর আগে একটা মানুষের ভেতরে যে মূল্যবোধ ছিল, যে আদর্শবোধ ছিল, বা সে যে নিয়মকানুনের মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করতো, তার ভেতরে সেইগুলোর মধ্যে দিয়েই যে মূল্যবোধগুলো, আদর্শবোধগুলো তৈরি হতো, সেটা কি আজকে আমার মধ্যে আছে? নেই। আবার আজকে আমার মধ্যে যে বিষয়টা আছে, 200 বছর পর একটা মানুষের মধ্যে নিশ্চয়ই সেগুলোর পরিবর্তন ঘটবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবার এটা কেন স্বাভাবিক, কেন এটা হচ্ছে, এই স্বাভাবিকত্ব বিষয়টা, যে এই যে স্বাভাবিকতাটা চলছে, সেটা কেন চলছে? তার কারণ আমরা প্রতি মুহূর্তে নতুন নতুন কোনো কিছু, মানে একটা পথে চলি, আমরা সবাই তো পথিক। তো সেই পথে চলতে চলতে কি হয়, আমরা নতুন কিছু জানি, নতুন নতুন বিষয়ের আমরা সান্নিধ্যে আসি, এবং তার জন্য কি হয়, আমরা আস্তে আস্তে নতুন নতুন বিভিন্ন রীতিনীতি শিখি, নানা রকমের সংস্কার শিখি। যখন ইংরেজরা আমাদের এদেশে আসেনি, তখন আমরা এক ধরনের আদর্শবোধে বিশ্বাসী ছিলাম, একরকমভাবে আমরা জীবন কাটাতাম। ইংরেজরা আসার পরে একটা নতুন সংস্কার, একটা নতুন ভাবধারা, একটা নতুন রীতিনীতি আমাদের মধ্যে এসে প্রবেশ করলো, তখন দুটো মিলিয়ে একটা সংস্কার আমাদের মধ্যে এলো। তারপরে ইংরেজরা চলে যাওয়ার পরে আমাদের ভেতরে নতুন, মানে প্রত্যেকটা কাল পর্ব এভাবে এগোচ্ছে। কিন্তু এটা তো বলা যায় না যে এই সাল থেকে এই সাল পর্যন্ত ছিল, এবার সেই সালটা যেই শেষ হলো রাত্রি 12টার সময় অন্য বছর হয়ে গেল, অমনি চেঞ্জ হয়ে গেল, সেটা তো হয় না। তাই রবীন্দ্রনাথ বলছে যে এটা ঠিক কালের কথা না, মানে এভাবে কাল মিলিয়ে হবে না যে এই ঘন্টায় এত মিনিট থেকে চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ভাবের কথা, অর্থাৎ ভাবনার পরিবর্তনের কথা। নদী যেমন, কি বলছে, নদী যেমন সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ করে বাঁক নেয়। একটা নদী যদি আমরা দেখি যে নদীটা চলতে চলতে হঠাৎ করে একটু বেঁকে যাচ্ছে, তো সেটা বলছে যে এবার এই নদীটা ঠিক কোন মুহূর্তে বাঁকবে, সেটা তো হঠাৎ করে বাঁকে না, সেটা ধীরে ধীরে বাঁকে। তাই বলছে যে নদী যেমন সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে, সাহিত্যও কিন্তু অনেকটা নদীর মতো, সেটা ধীরে চলতে 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 হঠাৎ করেই আস্তে আস্তে সে বাঁক ফেরে। এবার এই যে বাঁকটা ফিরলো, সেই সময়টাকে, মানে সেই মুহূর্তটাকে, সেই বাঁকটাকে রবীন্দ্রনাথ বলছেন মডার্ন বলতে বলছেন আধুনিক। এই আধুনিকতা সময় নিয়ে নয় যতটা মর্জি নিয়ে। মানে এই যেটা বললাম যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, এই সময়টুকু পেরিয়ে গেলেই আমরা আধুনিক হয়ে গেলাম, বা এই সময়টা পেরোতে পারলাম না, তার ঠিক 1 সেকেন্ড আগে পর্যন্ত আমরা আধুনিক ছিলাম না। এইভাবে কাল নিয়ে, সময় নিয়ে হয় না, আধুনিকতাটা হয় মর্জি নিয়ে।
তো এই যে আধুনিকতা যেটা নিয়ে আলোচনা করছি, তো সেই আধুনিকতা তার মানে সেটার ভেতরে সময়ের কোনো সরলরৈখিক হিসেব নেই যে এত মিনিট, যে এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড থেকে এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড পর্যন্ত আধুনিকতা নেই, ঠিক তার পরের ঘন্টা মিনিট সেকেন্ড থেকেই আধুনিকতা শুরু হয়ে গেল। এইভাবে তো সময়ের যে সরলরৈখিক একটা হিসেব, সেই মানদণ্ডে কোনোভাবেই তার মানে আধুনিকতাকে আমরা বুঝতে পারবো না। এই আধুনিকতাকে নির্ণয় করার একটা নিজস্ব চরিত্র আছে। এই প্রসঙ্গে দুটো বিষয়ের উল্লেখ করতে হয়, যেটার মধ্যে দিয়ে আমরা বাংলা কবিতার আধুনিকতা এই বিষয়টাকে আমরা বুঝব। সেটা মহাযুদ্ধ। আমরা জানি দুটো মহাযুদ্ধের কথা, একটা 1914 থেকে 1919, সেটা হচ্ছে প্রথম মহাযুদ্ধ, আর দ্বিতীয় মহাযুদ্ধ 1939 থেকে 1945। তো এই যে দুটো মহাযুদ্ধ, আমরা জানি যে সমাজ পরিবর্তন বা মানে সমাজের নানা রকমের ঘটনা, সেগুলো আমাদের সমাজ মনকে প্রভাবিত করে, যার একটা প্রভাব সাহিত্যে পড়ে। এই বিষয়টা আমরা জানি, এটা নতুন করে বোঝানোর কিছু নেই। তাই এই যে একটা মানে মহাযুদ্ধ, মানে একটা নয় দুটো মহাযুদ্ধ পরপর ঘটে গেল, একটা 1914 থেকে 1919 আর একটা 1939 থেকে 1945, এই দুটো মহাযুদ্ধ কিন্তু আমাদের মানসিকতার অনেকটা পরিবর্তন ঘটালো। এবার রবীন্দ্রনাথের কাছে যদি আমরা একটু ফিরে যাই, রবীন্দ্রনাথ কিন্তু বরাবর কি বলেছেন, যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, সেই বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। তার মানে মানুষের যে একটা কল্যাণমুখী আদর্শবোধ, মানুষের যে একটা মঙ্গলময়তা, মানুষকে একটা উচ্চাসনে প্রতিষ্ঠিত করার যে একটা ইচ্ছে বা উচ্চাসনে স্থাপন করার যে কথা রবীন্দ্রনাথ বরাবর বলে গিয়েছেন, সেই জায়গাটার যে মানে সেই বোধটা কিন্তু একটু নড়বড় হয়ে গেল। কেন নড়বড়ে হলো? কারণ এই যে আমরা দুটো মহাযুদ্ধ দেখলাম, সেই মহাযুদ্ধের ভেতরে দেখা যাচ্ছে যে মানুষ প্রচণ্ড নিষ্ঠুর হয়ে উঠছে এবং নিজেদেরই স্বজাতির প্রতি সে খুব আক্রোশবশত ধ্বংস করছে। মানে এই যে যুদ্ধগুলো হলো, যুদ্ধে তো যে দেশি হোক, যেই যার যেই জিতুক, যেই হারুক, আসলে তো কি হচ্ছে, মানুষেরই স্বজাতি, মানে মানুষের সঙ্গেই তো এই যুদ্ধটা করছে। তার ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছে, প্রচুর মানুষের দুঃখ কষ্ট বাড়ছে, এবং সেটার যে একটা ভয়ঙ্কর একটা মানে পরিমণ্ডল সৃষ্টি হলো, তার জন্য মানুষ কী করলো, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সবভাবেই সমস্ত দিক থেকেই মানুষের মধ্যে যে একটা মঙ্গলময় চেতনা এতদিন ছিল, সবাই সবার পাশে ছিল, সবাই সবার বিপদে আপদে তাকে বাঁচানোর চেষ্টা করতো, তার বদলে কি হলো, মানুষের যে মানসিকতা সেটা খুব নিষ্ঠুর হয়ে গেল এবং মানুষের মনের ভেতরে তার একটা বিস্ময় প্রভাব ছড়িয়ে পড়লো। কিসের বিস্ময় প্রভাব? না, এই দুটো মহাযুদ্ধের। এই দুটো মহাযুদ্ধ আমাদের এই কারণেই ভালো করে জানতে হবে, তার কারণ হচ্ছে এই মহাযুদ্ধ দুটোর জন্যই কিন্তু মানসিকতার পরিবর্তন এলো মানুষের ভেতরে, এবং মানুষের ভেতরে এই পরিবর্তনের ফলেই কিন্তু কবিতা আস্তে আস্তে আধুনিকতার দিকে আস্তে আস্তে বাঁক নেওয়া শুরু করে। এই বিষয়টা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে এই মহাযুদ্ধ দুটোর কথা, যে কেন হঠাৎ করে কবিতার ক্ষেত্রে, শুধু কবিতার ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই, আমি যেহেতু কবিতা এই মুহূর্তে পড়াচ্ছি তাই আমি কবিতা কথাটাই ব্যবহার করছি, শুধু তো কবিতার ক্ষেত্রে পরিবর্তন এসছে তা নয়, সমস্ত কিছুতেই পরিবর্তন এসছে। যেহেতু আমাদের আলোচনার বিষয় আধুনিক বাংলা কবিতা, তাই আমি কবিতা বিষয়টাই বলছি বারবার, এটা তোমরা মানে মাথায় রেখো। তো কেন তাহলে কবিতার ক্ষেত্রে পরিবর্তন এলো? না, মানুষের মানসিকতায় পরিবর্তন এলো। এবার যে মানুষটা একটা খুব সুন্দর শান্ত দারুণ একটা শান্তিময় পরিবেশ বলা ভালো, সেটাতে বসে লিখছে, তার মনটা খুব শান্ত আছে, তাহলে তার ভেতর দিয়ে যে ধরনের কথাগুলো বেরিয়ে আসবে সাহিত্যে, নিশ্চয়ই একটা অস্থির ভয়ঙ্কর পরিমণ্ডলে সেটা বেরোবে না। তাই স্বাভাবিকভাবেই তখন কী হলো, মানুষের ভেতরে এই যে একটা ভয়ঙ্করতা একটা সৃষ্টি হলো, তার ফলে মানুষের পরিবর্তন হলো তার মানসিকতায়, তার আদর্শবোধগুলো বদলে গেল, তার মূল্যবোধ বদলে গেল, তার যে মঙ্গলময় চেতনা এতদিন ধরে খুব মানে বিস্তার লাভ করেছিল, সেটাতে একটু নড়চড়ে হয়ে গেল সেই জিনিসগুলো, এবং তার ফলে কি হলো, কল্যাণমুখী আদর্শবোধ থেকে মানুষের প্রতি কিন্তু মানুষের বিশ্বাসটা কমে গেল, মানে কল্যাণমুখী আদর্শবোধের থেকে একটু সরে এলো আর কি, এটা বলতে চাইছি। এবং মানুষের প্রতি মানে রবীন্দ্রনাথ মানুষকে যে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছিল, সেই জায়গাটা থেকে কিন্তু মানুষের অবস্থানটা একটু বিপরীতমুখী হয়ে গেল। তাহলে এই যে কবিতা, সেটা আস্তে আস্তে বাঁক নামা শুরু করলো,
তো সেই বাঁকটা নিতে নিতেই কিন্তু একটা সময় বাংলা কবিতা সেটার একটা নতুন বৈশিষ্ট্য সেইগুলোর মধ্যে চলে এলো, মানে বাংলা কবিতার ভেতরে এমন কিছু বৈশিষ্ট্য চলে এলো যার জন্য সেগুলোকে আমরা আধুনিক বাংলা কবিতা বলে আখ্যায়িত করতে পারলাম। তাহলে আরেকবার একটু প্রথম থেকে বলে দিচ্ছি। আমি প্রথমেই বললাম যে আধুনিক বা আধুনিকতা এই বিষয়টা এসেছে অধুনা শব্দ থেকে, যে অধুনা শব্দের অর্থ হচ্ছে এই মুহূর্ত। এবার আধুনিকতা আমরা বিচার করব কি করে? না, আধুনিকতা তো এভাবে বলা যায় না যে এই মুহূর্ত পর্যন্ত আধুনিক ছিল না, ঠিক তারপরে মানে 5 মিনিট 2 সেকেন্ড থেকে, মানে 2 সেকেন্ড পর্যন্ত আধুনিক ছিলাম না, ঠিক 5 মিনিট 3 সেকেন্ড হলো আমরা আধুনিক হয়ে গেলাম। এইভাবে নিশ্চয়ই আধুনিকতাকে বিচার করা যায় না। মানে আজ পর্যন্ত আমরা আধুনিক নই, কালকে যেই রাত্রি 12টা বাজলো আমরা আধুনিক হয়ে গেলাম, এভাবেও নিশ্চয়ই আমরা আধুনিকতা বিচার করি না। তার মানে আধুনিকতাটা বিচার করতে হবে কোন বেসিসে, কোন ভিত্তিতে, কিভাবে বুঝবো? না, আমাদের ভাবের দিক থেকে, যেটা রবীন্দ্রনাথ বললেন সাহিত্যের পথে গ্রন্থের আধুনিক প্রবন্ধ বলে যে তার যে প্রবন্ধ, সেখানে তিনি বলেছেন, আমি আরও একবার বলে দিচ্ছি, পাঁজি মিলিয়ে মডার্নের সীমা নির্ণয় করবে কে? এটা কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা। নদীর সামনের দিকে চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে, সাহিত্যও তেমনি বরাবর সিধে চলে না। যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটিকেই বলতে হবে মডার্ন, বাংলায় বলা যাক আধুনিক। এই আধুনিকতার সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। তাহলে রবীন্দ্রনাথ এখানে স্পষ্টতই আমাদের জানালেন কি, যে পাঁজি মিলিয়ে, অর্থাৎ এই ঘন্টা থেকে আধুনিক ছিল না, পরের ঘন্টা অত মিনিট অত সেকেন্ড থেকে আধুনিক হয়ে গেল, এইভাবে কোনোভাবেই সময়ের সরল রৈখিক নিয়মে আধুনিকতা বা আধুনিকতা কেন, কোনো কিছুকেই বিচার করা যায় না। কোনো কিছুকে মানে একমাত্র নতুন বছর শুরু হলো, আমরা হিসেব করি এত সেকেন্ড হচ্ছে, এত সেকেন্ড হচ্ছে, এই এক হয়ে গেল মানে নতুন বছর, ওই সব হয়। কিন্তু যেই সমস্ত কিছুর মধ্যে মূল্যবোধ জড়িয়ে থাকে, বিশ্বাস জড়িয়ে থাকে, রীতিনীতি জড়িয়ে থাকে, নতুন একটা সামগ্রিক একটা নতুনত্ব জড়িয়ে থাকে, একটা সাহিত্য ধারা, মানে আমরা এখানে আলোচনা করছি আধুনিক বাংলা কবিতাকে নিয়ে, তাহলে হঠাৎ করে এই সমস্ত ক্ষেত্রে নিশ্চয়ই হঠাৎ করে একটা এই আধুনিক কবিতা ছিল না, এই পরের মানে এই মুহূর্তে আমি যে কবিতাটা লিখলাম আধুনিক নয়, যে রাত 12টার পর লিখলাম আধুনিক কবিতা হয়ে গেল, এরকমভাবে তো এগুলো বিচার করা যায় না। তাই জন্য রবীন্দ্রনাথ বলছেন যে পাঁজি মিলিয়ে এ সমস্ত আধুনিক কবিতা বা আধুনিকতার, আধুনিক কবিতা উনি বলেননি, উনি বলেছেন আধুনিকতার কখনোই হিসেব করা যায় না, সেটাকে নির্ণয় করা যায় না। নদী যেরকম সামনের দিকে চলতে চলতে আস্তে আস্তে বাঁক ফেরে, সে হঠাৎ করে যে বাঁক ফিরে যায়, ঠিক বাঁকটাকে আমরা বলি যে এই যে নদী বাঁক নিল, কিন্তু বাঁক নিল, সেই বাঁক নেওয়া পর্যন্ত একটা মানে আমরা এটাও জানি যে নদী তো হঠাৎ করে মানে এই সোজা চলছে হট করে এরকম বাঁক নেয় না, নদীরও একটা বাঁক নেওয়ার মুহূর্ত থাকে, সেই মুহূর্তটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। তো বাংলা কবিতার ক্ষেত্রে ইনি বলেছেন যে এর ক্ষেত্রেও কিন্তু তাই, মানে সাহিত্যও সেরকম, সাহিত্য চলতে 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 একটা বিশেষ মুহূর্তে বাঁকটা নেয়, সেই বাঁকটাকে আমরা মডার্ন বলতে পারি বা আধুনিকতা বলতে পারি, আধুনিক বলতে পারি। এই আধুনিকতা কিন্তু ওইভাবে হয় না যে ঠিক এই সময়ে আধুনিক হয়ে যাচ্ছে, সেটা মর্জি নিয়ে হয়। মর্জি মানে মানুষের বিশ্বাস, মানুষের সংস্কার, মানুষের নতুন রীতিনীতি, যেগুলো পুরনো মূল্যবোধ ছিল, পুরনো আদর্শবোধ ছিল, সেগুলো ভেঙে গিয়ে তার স্থানে অন্য একটা বিশ্বাস, অন্য একটা আদর্শবোধ, অন্য মূল্যবোধ, অন্য ভাবনা, একটা সামগ্রিকভাবে নতুনত্ব একটা বিষয়ের সৃষ্টি হওয়া, সেটাকেই আমরা বলবো আধুনিক। তো এই আধুনিক কবিতা যেহেতু আমরা মানে পড়ছি, তো সেক্ষেত্রে আধুনিক বাংলা মানে আমি কবিতা ব্যাপারটা বলছি, কিন্তু এটা তোমরাও নিশ্চয়ই জানো যে আধুনিক বাংলা কবিতা মানে শুধু যে কবিতার ক্ষেত্রে পরিবর্তন এসেছিলো তা তো না, পুরো সাহিত্যের বিভিন্ন যে ধারা, সব কিছুতেই সাহিত্যের সমস্ত সংরূপেই কিন্তু পরিবর্তন এসেছিলো। উপন্যাসে এসেছে, মানে কথা সাহিত্যে এসেছিলো, উপন্যাস, ছোটো গল্প কিংবা নাটকের ক্ষেত্রে বা যাই হোক সব কিছুর ক্ষেত্রে এসেছিলো। আমি কবিতাটা নিয়ে মানে যেহেতু আমরা পড়ছি, তো সেই জন্য আমি কবিতা কথাটা ব্যবহার করছি। তো এই আধুনিকতার তার মানে সময়ের সরলরৈখিক নিয়মে কোনোভাবেই সেটাকে পরিবর্তন করা যায় না, সেটা বিচার করা যায় না, সেই মানদণ্ডে বিচার করা যায় না। তাহলে মানুষের ভেতরে যে নিজস্বতা একটা যে আছে, সেই মূল্যবোধ, সেই আদর্শবোধের সামগ্রিকতায় যখন ধীরে ধীরে পরিবর্তন ঘটে ভাবের দিক থেকে, তখন সেই বিষয়টা ধীরে ধীরে একটা নতুন চরিত্র লাভ করে। তো এক্ষেত্রে আমি বললাম যে যদি আমরা বাংলা আধুনিক মানে আধুনিক বাংলা কবিতা বিষয়টাকে দেখতে চাই, তাহলে আমাদের দুটো মহাযুদ্ধের কথা মাথায় রাখতে হবে, একটা 1914 থেকে 1919 আর একটা 1939 থেকে 1945, প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ। এই দুটো মহাযুদ্ধের ফলে আমাদের মানসিকতার একটা ভীষণ হেরফের হয়,
আমাদের মধ্যে যে পুরনো বিশ্বাসগুলো ছিল, আদর্শবোধ, মূল্যবোধগুলো ছিল, রীতিনীতিগুলো ছিল, সেই সমস্ত কিছুর ভেতরে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটায় এই দুটো মহাযুদ্ধ। কারণ আমরা জানি যে মহাযুদ্ধ মানে হচ্ছে এমন একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হওয়া, যেটার উপর একটা প্রভাব মানুষের মনে পড়বেই, আর মানুষের মনে প্রভাব মানেই সেটা সাহিত্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হওয়া। তাই রবীন্দ্রনাথ বহুদিন ধরে যে জিনিসটা আমাদের সামনে নিয়ে এসেছিলেন, সত্য শিব সুন্দর, সেই বিষয়টার প্রতি, যে মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারানো পাপ, সেই বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করবে, এটা রবীন্দ্রনাথের কথা। তো এই যে মানুষকে একটা উচ্চ আসনে প্রতিষ্ঠিত করা, তার ঠিক বিপরীত অবস্থানে মানুষ এসে দাঁড়াচ্ছে। তো এই বিষয়টা আমি আরেকবার বলে দিলাম। এইবার যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে আবু সৈয়দ আইয়ুব তিনি কি বলেছেন আধুনিকতার বিষয়টা নিয়ে, আধুনিক কবিতা সম্বন্ধে তিনি একটা কথা বলেছেন। কি বলেছেন? তিনি এরকম বলেছেন যে সময়ের দিক থেকে মহাযুদ্ধ উত্তর এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত অথবা মুক্তি প্রয়াসী কবিতাকেই আধুনিক কবিতা বলা যেতে পারে। তাহলে আধুনিকতা এই বিষয়টা আমরা বুঝলাম। এবার আমরা বুঝতে চাইছি আধুনিক কবিতা আমরা তাহলে কাকে বলতে পারি। আধুনিক কবিতা বলতে আবু সৈয়দ আইয়ুবের এই সংজ্ঞাটা একটু বিশেষভাবে আমরা মাথায় রাখতে পারলে আমাদের অনেকটাই বুঝতে সুবিধে হবে। তিনি বললেন কি না, সময়ের দিক থেকে মহাযুদ্ধ উত্তর মানে মহাযুদ্ধ পরবর্তী, সময়ের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী কবিতা, এবং কি বললেন, ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত অথবা মুক্তি প্রয়াসী কবিতা। মানে ভাবের দিক থেকে কি, যে সমস্ত কবিতার ভেতরে রবীন্দ্রনাথের প্রভাব নেই, সেই রবীন্দ্র প্রভাব মুক্ত কিংবা অন্তত মুক্তি প্রয়াসী। কারণ রবীন্দ্রনাথ সেই সময় এমনভাবেই নিজের প্রভাব বিস্তার করেছেন যে তার প্রভাব কম বেশি পরিমাণে সমস্ত কবিদের ভেতরেই কিন্তু ছেয়ে গেছিল। তো অন্তত পুরোপুরি রবীন্দ্র প্রভাব মুক্ত না হলেও রবীন্দ্র প্রভাব থেকে মুক্তি পেতে চাইছে এমন কবিতার সৃজনকেও আমরা আধুনিক কবিতা বলতে পারি। এটা আবু সৈয়দ আইয়ুব তিনি বললেন। তো সেক্ষেত্রে তিনি দুটো কথা বললেন। একটা বললেন সময়ের অভিমুখের দিক থেকে, অর্থাৎ যেটা মহাযুদ্ধের পরবর্তী লেখা কবিতাগুলোকে তিনি বললেন আধুনিক কবিতা বলা যেতে পারে। আর ভাবের দিক থেকে তিনি বললেন রবীন্দ্র প্রভাব কাটিয়ে উঠতে চাইছে কিংবা রবীন্দ্র প্রভাব কাটিয়ে ফেলেছে, এই কবিতাগুলোকে আমরা আধুনিক কবিতা বলতে পারি। তো আজ এইটুকুই থাকলো। পরের দিন আমি আরও একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এলিয়ট, তারপরে এজরা পাউন্ড বা তারপরে ইয়েটস, কয়েকজনের কথা একটু বলবো, কারণ এদেরই প্রভাব পরবর্তীতে আমাদের বাংলা সাহিত্যের সেই সময়কার কবিদের মধ্যে পড়েছিল। কারণ তোমাদের বিভিন্ন এমন কবি আছেন যিনি যারা রবীন্দ্র প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং লিখছেন। তো এই তিনজনের কথা একটু একটু করে আমি বলবো। এই কারণেই বলবো কারণ এদের প্রভাবটা কিন্তু সেই সময় পড়েছিল বাংলা কাব্যে। তাই পরের দিন আমি এই এজরা পাউন্ড, তারপর ইয়েটসের কথা বা টি.এস. এলিয়টের কথা, টি.এস. এলিয়টের দুটো খুব বিখ্যাত কাব্য যে ওয়েস্টল্যান্ড আর হলো ম্যান, এগুলো নিয়ে আমি একটু অতি সংক্ষেপে আলোচনা করে তোমাদের এই বিষয়টা আমি বলবো যে কি করে এদের প্রভাব বাংলা সাহিত্যের কবিদের মধ্যে পড়লো এবং তার ফলে সেই কবিদের লেখার মধ্যে দিয়ে কী করে বাংলা সাহিত্যকে প্রভাবিত করলো এবং তার ফলে বাংলা কবিতার জন্ম হলো, আধুনিক বাংলা কবিতার জন্ম হলো। তো আজ এটুকুই থাকলো। পরের দিন আবার বাকি অংশটা আলোচনা করে, যদি পরের দিন এই আলোচনা সেরে ফেলতে পারি তাহলে পরের দিন টেক্সটে ঢুকে যাব। আর যদি দেখি পরের দিন আলোচনার জন্য একটু বিস্তৃত সময় চলে যাচ্ছে তাহলে তার পরের দিন থেকে আমার যে কবিতাগুলো আমাদের একসঙ্গে পড়ার কথা সেই কবিতাগুলো পড়াবো।